আমরা ক্লাস 9-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়টা শুরু করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই শব্দটা শোনার পর তোমরা একটু হয়তো অবাক হয়ে যাবে, কারণ তার আগে কিছুই পড়া হলো না, হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে গেল। এটা অবাক হওয়ারই বিষয়। যাই হোক, অবাক হওয়ার কিছু নেই, চমকানোর কিছু নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এইটা আমি পড়ানো শুরু করব, কিন্তু আজকে হয়তো শুরু করতে পারবো না, কারণ একটা যুদ্ধ তার কারণ তার হঠাৎ করে তৈরি হয় না। সেই যুদ্ধের কারণ, সেই যুদ্ধের পটভূমি দীর্ঘদিন ধরে তৈরি, দীর্ঘদিন ধরে। তাহলে আমাদের একটু অতীত ইতিহাস আমাদেরকে একটু ঘাঁটতে হবে, পড়তে হবে, একটু জানতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে প্রেক্ষাপট, সে পটভূমিকাই হোক বা কারণই হোক, এটা তাহলে আমরা সহজে বুঝতে পারব বা আমরা উপলব্ধি করতে পারব। তো আমরা এই মহামারীর আগে দুটি অধ্যায় আমরা পড়েছিলাম। আমরা আধুনিক ইউরোপের ইতিহাস ক্লাস 9-এ পড়ছি। তো দুটি অধ্যায় আমরা পড়েছিলাম। একটি অধ্যায় যেটা ইউরোপের আধুনিকতার শুরু, অর্থাৎ সেই ফরাসি বিপ্লব, কেন আধুনিকতা ফরাসি বিপ্লবের শুরু, ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম। তো সে ফরাসি বিপ্লব, জনজাগরণ, অত্যাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের সাফল্য এই ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা আমরা পড়েছিলাম। তো ফরাসি বিপ্লবের পর বা ফরাসি বিপ্লবের মধ্য থেকেই আবির্ভূত হয়েছিলেন বিখ্যাত ব্যক্তিত্ব নেপোলিয়ন। সামান্য থেকে অসামান্য তিনি হয়ে উঠেছিলেন, সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম। তার বিভিন্ন সংস্কার পড়েছিলাম, তার বিরাট সাম্রাজ্যবাদী নীতি পড়েছিলাম, বিভিন্ন রাষ্ট্রে পরাধীন জাতিগুলিকে ফরাসি বিপ্লবের আদর্শ দ্বারা প্রভাবিত করে তাদেরকে উদ্বুদ্ধ করা, সেটা আমরা এই দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম। যার ফলে ফ্রান্সের বাইরে বিভিন্ন রাষ্ট্রে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বা যে সমস্ত রাষ্ট্রের অধীনে ছিল সেই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রতিবাদ শুরু করেছিল বা প্রতিবাদী হয়েছিল। তারা সেই রাজতন্ত্রের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল, তারা মুক্তি চেয়েছিল, তারা মুক্ত হতে চেয়েছিল এবং স্বাধীনতা, সাম্য এবং পরস্পরের মধ্যে বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ হয়ে তারা বাঁচতে চেয়েছে। এই যে বাঁচতে শেখা, এটা শিখিয়েছিল এই সম্রাট নেপোলিয়ন। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নেপোলিয়নের ইতিহাসটা পুরোটা পড়েছিলাম এবং ফরাসি বিপ্লবের আদর্শ, ফরাসি বিপ্লবের প্রভাব ইউরোপ তথা গোটা বিশ্বে ফরাসিদের প্রভাব পড়েছে। তারপরে আমরা কি দেখেছিলাম, যেহেতু বিভিন্ন দেশে একটা বিপ্লবের প্রভাব পড়েছে, ফলে বিভিন্ন দেশের যে অধিক সংখ্যক মানুষ, শ্রমজীবী মানুষ, তারা স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে শুরু করে
ফলে এই রাজতন্ত্রের সঙ্গে জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এটা তৃতীয় অধ্যায় শুরু হয়। কারণ বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশগুলিতে রাজতন্ত্র কি, একজন রাজা হবে, তার সন্তান রাজা হবে, তার সন্তান রাজা হবে, অর্থাৎ বংশ পরম্পরায় সেই বংশেরই রাজা হবে, এটাকে বলছে রাজতন্ত্র। এবং তিনি শেষ কথা, তিনি আইন, তিনি শাসন, তিনি বিচার, সব তিনি সর্বে সর্বা, হচ্ছে রাজতন্ত্র। আর সেই রাজতন্ত্রের অধীনে খুব সাধারণত সাধারণ মানুষ সেখানে বঞ্চিত হয়, সাধারণ মানুষের কোনো স্বাধীনতা থাকে না। এটাই সাধারণত রাজতন্ত্রের অধীনে হয়ে থাকে। এদিকে যেহেতু নেপোলিয়নের সংস্পর্শে আসার পর বিভিন্ন দেশের এই শোষিত অত্যাচারিত মানুষ বা পরাধীন থাকা যে জাতি, তারা যখন স্বাধীন হওয়ার জন্য আন্দোলন শুরু করলো, প্রতিবাদ শুরু করলো রাজতন্ত্রের বিরুদ্ধে, তখন কিন্তু এই রাজতন্ত্রের সঙ্গে আর জাতীয়তাবাদী ভাবধারার একটা সংঘাত শুরু হয়। কারণ কোনো রাজাই চান না যে তার হাতের ক্ষমতা চলে যায়, তার সিংহাসন চলে যায়, কোনো রাজাই চান না। আমরা এমনিতে নর্মালি বলে থাকি যে যতদিন শ্বাস ততদিন আস, অর্থাৎ যতদিন রাজা জীবিত থাকবেন ততদিন তিনি রাজ সিংহাসনে থাকতে চান এবং সব গৌরবে তিনি শাসন করতে চান, সব মহিমায় তিনি সিংহাসনে অধিষ্ঠিত থাকতে চান। কিন্তু সেই দেশের জনগণ বা সেই দেশের বাইরে উনি যেসব জায়গা শাসন করেন, সেই সব জাতিরা, সেই সমস্ত জাতি গোষ্ঠী, তারা মুক্ত হতে চায়, তারা নিজেদের মধ্য থেকে একটা শাসন কাঠামো তৈরি করতে চায়, নিজেরা সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শে বাঁচতে চায়। ফলে সেই জাতীয়তাবাদী ভাবধারার সঙ্গে রাজতান্ত্রিক ভাবধারার সংঘাত, এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম। তারপরে কি হয়েছিল? এই রাজতন্ত্র কিন্তু বিলুপ্ত হয়, বিভিন্ন দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং কোনো কোনো জায়গায় রাজতন্ত্র পরিবর্তিত হয়, কাঠামোগত পরিবর্তন ঘটায়, নিজেরা পরিবর্তন করে, গণতান্ত্রিক উপায়ে শাসন পদ্ধতি তারা অবলম্বন করে। যেমন ইংল্যান্ড, সেখানে রাজতন্ত্র ছিল, রাজা আছেন, গণতন্ত্র, শাসনটা পুরোটাই পরিবর্তন হয়ে গেল। আবার অনেক জায়গাতে পুরো রাজতন্ত্র বিলুপ্তই হয়ে গেল, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি। তো এটা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম আমরা। তাহলে জাতি জাগরণ হচ্ছে, জাতি রাষ্ট্র তৈরি হচ্ছে, রাজতন্ত্রের অবসান ঘটছে এবং রাজতন্ত্রের জায়গায় গণতন্ত্র দখল করছে। বিভিন্ন রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার তৈরি। যেহেতু জনজাগরণ হচ্ছে, জনগণ স্বাধীনভাবে তাদের পেশা গ্রহণ করছে, তারা স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করতে পারে বা যাওয়া আসা করতে শুরু করলো। অর্থাৎ জনগণ এতদিন তাদের হাত পা বাঁধা ছিল, এখন সে বাঁধন মুক্ত। ফলে তারা স্বাধীনভাবে বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করলো। ফলে খুব স্বাভাবিকভাবেই একটা দেশের উন্নতি ঘটবে, এটা স্বাভাবিক। একটা গোষ্ঠীর উন্নতি ঘটবে, একটা জাতির উন্নতি ঘটবে। আর যখন মানুষ এরকমভাবে স্বাধীনভাবে সে কাজ করার সুযোগ পাবে, তখন সেই সব জায়গায় আরও আধুনিকতা দ্রুত বা তাড়াতাড়ি আসবে। সেখানে শিল্প, কলকারখানা ইত্যাদি তৈরি হবে। মানুষের সুবিধার জন্য শিল্প প্রথম আসে, অর্থাৎ মানুষের একান্ত কোন কোন জিনিস প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসের উপরেই ভাবনা চিন্তা করেই শিল্প বিপ্লব আসে। তো আমরা চতুর্থ অধ্যায়ে শিল্প বিপ্লব এবং তার সঙ্গে সম্পর্কিত
ঔপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এটা কিন্তু চতুর্থ অধ্যায়ে আমরা পড়ব। দেখো কীভাবে পরিবর্তিত হচ্ছে ইতিহাসটা। ইউরোপের ইতিহাস, ইউরোপ মহাদেশের ইতিহাস পড়ছি আমরা, সময় এবং কালের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ফরাসি বিপ্লব পড়লাম, নেপোলিয়ন পড়লাম, নেপোলিয়নের হাত ধরে জাতি জাগরণ হলো। জাতি জাগরিত হওয়ার পর রাজতন্ত্রের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হলো, রাজতন্ত্র দুর্বল হয়ে গেল, গণতান্ত্রিক শাসন কাঠামো প্রতিষ্ঠিত হলো, বিভিন্ন দেশ অনেক উন্নতি লাভ করলো, তারা বিভিন্ন কলকারখানা শিল্প বিপ্লব শুরু করলো, কলকারখানা প্রতিষ্ঠা করলো। এই যখন শিল্প বিপ্লব সব দেশে তার একসঙ্গে একরকমভাবে হয়নি। শিল্প বিপ্লব যে সব দেশেই যে একসঙ্গে একই রকমভাবে উন্নতি লাভ করেছে তা নয়। কোনো কোনো রাষ্ট্রে শিল্প বিপ্লব বেশি উন্নতি লাভ করেছিল, কোনো কোনো রাষ্ট্রে শুরুই হয়নি। ফলে যেসব দেশগুলিতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং প্রচুর কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমস্ত কলকারখানা থেকে যে সমস্ত পণ্য উৎপাদিত হতো বা একটা কারখানা চালাতে গেলে যে কাঁচা মালের প্রয়োজন, তো সেই কাঁচা মালটা আনতে হবে। হয়তো নিজের দেশের মধ্যে আছে, কিন্তু নিজের দেশে যে উপাদানটা আছে সেটা হয়তো গুণগত মান অতটা ভালো নয়। হয়তো পার্শ্ববর্তী কোনো দেশ, সেই দেশে ওই কাঁচামালটা গুণগত মান ভালো, তাহলে সেই দেশ থেকে কাঁচামালটা আনতে হবে। আনার পরে যখন কলকারখানায় যখন সেই উৎপাদিত পণ্য, যে পণ্যটা তৈরি হলো কারখানায়, সেই পণ্যটা আগে নিজের দেশের লোক ব্যবহার করবে। এবার নিজের দেশের লোকের চাহিদা যা ছিল সেটা পূরণ হয়ে গেল। পূরণ হয়ে যাওয়ার পরেও দেখা গেল যে আরও প্রচুর পণ্য রয়ে গেল। তখন সেই কারখানার মালিক কী করবে? সেই কারখানার মালিক তখন সেই দেশের শাসকের উপরে একটা চাপ সৃষ্টি করবে। তাকে বলবে যে আমরা এই পণ্য আরও অন্যান্য দেশে বিক্রি করতে যেতে চাই, আপনি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, অথবা বিভিন্ন দেশ সেখানে দখল করুন, বা সেখানে উপনিবেশ প্রতিষ্ঠা করুন, বা বন্ধুত্ব করুন, যাই করুন, আমরা আমাদের কারখানা উৎপাদিত পণ্য সেই সব দেশে গিয়ে বিক্রি করুন। তাহলে বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আনা, উৎপাদন করা, উৎপাদিত পণ্য আবার বিভিন্ন দেশে বিক্রি করতে যাওয়া, এই যে একটা পদ্ধতি, একটা দেশ সেও ওরকম পদ্ধতি অবলম্বন করবে, আর একটা দেশ সেও সেরকম পদ্ধতি অবলম্বন করবে। তাহলে দেখা যাবে যেসব দেশগুলি বা যেসব জাতি একটু অনুন্নত, শিল্প বিপ্লব হয়নি, সেই সব জায়গায় শিল্প উৎপাদিত পণ্য সেখানে বিক্রি করার একটা বাজার। যেমন আমাদের ভারতবর্ষ, ইংরেজরা আমাদের ভারতবর্ষে কাঁচামাল নিয়ে যেত, তার পণ্য তৈরি করত, আবার সেই পণ্য আমাদের এখানে বিক্রি করত, প্রচুর লোক সংখ্যা। ফলে শুধু ইংরেজরা নয়, আরও অনেক ইউরোপিয়ানরা আমাদের ভারতবর্ষে এসে পণ্য বিক্রি করত। তাহলে এইরকম একটা বড় বাজার, সেই বড় বাজারে কার একাধিপত্য থাকবে? এরকম একটা বড় বাজার যদি কোন একটা জাতি পুরোটাই দখল করতে পারে, তাহলে সেই দেশের পণ্য বিক্রি করার আর কোনো অসুবিধা হয় না। ফলে শিল্প বিপ্লব কি নিয়ে এলো? শিল্প বিপ্লব নিয়ে এলো বিভিন্ন দেশ সেটাকে দখল করতে হবে এবং সেই জায়গায় কাঁচামাল সংগ্রহ করতে হবে, আবার উৎপাদিত পণ্য বিক্রি করতে হবে, অর্থাৎ বাজার দখল করা। আর এই বাজার দখল করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্র পরস্পরের মধ্যে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করে, এবং এইটাকে বলা হচ্ছে ঔপনিবেশবাদ, ঔপনিবেশিকতা। আমরা প্রত্যেকেই চাই যে একটা জায়গায় যদি আমি বাণিজ্য করতে যাই, আরও অন্যান্য দেশও সেখানে বাণিজ্য করতে যাবে, তাহলে যদি দেখলাম যে ওই জায়গাটা খুব ভালো জায়গা, তাহলে প্রত্যেকের ভেতরে একটা স্বপ্ন থাকে যে ওই জায়গাটা যদি পুরো আমার হতো, তাহলে আমি সমস্ত মাল বিক্রি করতে পারতাম। এটা খুব স্বাভাবিক, এটা নিজেরা একটু অনুভব করো যে আমি একটা পণ্য নিয়ে বাজারে গেলাম, আমি মনে করবো কি আমার পণ্যটাই বাজারে সবচেয়ে সেরা, অতএব আমি যার সঙ্গে সঙ্গে যেন আমার পণ্য সবাই কিনে নেয়। এটা সবাই ভাবে।
তো অন্য যে বিক্রি করতে হবে সেও সেটা ভাববে যে না, ওদের থেকে আমার কোনোটা আগে বিক্রি হোক। তাহলে একটা লড়াই শুরু হয়। আর এই লড়াই একসময় কি হয়, চলতে চলতে একটা যুদ্ধে রূপান্তরিত হয়। আর সেই যুদ্ধ যখন শুরু হয় ওই জায়গা দখল কেন্দ্র করে, তখন সেটাকে বলা হয় সাম্রাজ্যবাদ। তো যে কোনো একটা জাতি বা গোষ্ঠী সেই জায়গা দখল করে ফেল যুদ্ধের মাধ্যমে, অন্যান্য যারা বাণিজ্য করতে আসছে তাকে তাড়িয়ে দিল, যেন ভারতবর্ষ। ইংরেজদের আগে অনেকেই এসেছে, কিন্তু কি হল, শেষ পর্যন্ত অন্যান্য ইউরোপীয় বণিক গোষ্ঠী তারা ইংরেজদের কাছে পরাস্ত হলো। তারা ভারত থেকে সেই রকমভাবে আর কিন্তু বাণিজ্য করতে পারতো না, ইংরেজদের দৌলতে বাণিজ্য করত। আজ ভারতবর্ষ উপনিবেশ এবং আজ ভারত দখল করা, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। এভাবে ইংরেজরা সারা বিশ্বে প্রচুর দেশ এরকম দখল করেছে। তাহলে আমরা এই অধ্যায়ে দেখলাম যে শিল্প বিপ্লব থেকেই উপনিবেশ বাজার দখল শুরু হয়, আর ঔপনিবেশ থেকেই সাম্রাজ্যবাদী নীতি, অর্থাৎ আজকে এটা দখল করলাম, কালকে ওটা দখল করব, পরশু সেটা দখল করব, এই যে ভাবনা, এটাকে বলা হয় সাম্রাজ্যবাদী নীতি। এটা চতুর্থ অধ্যায় বিষয়। তাহলে পরস্পর রাষ্ট্র কিন্তু একটা যুদ্ধের বাতাবরণের মধ্যে কিন্তু চলে এলো। পরস্পরের মধ্যে কিন্তু একটা প্রতিহিংসা, একটা দ্বন্দ্ব, এটা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শুরু হয়ে গেল, বিশেষ করে যারা উন্নত রাষ্ট্র। পঞ্চম অধ্যায় কি আছে আমাদের? এই পর্যন্ত যেটা বললাম এটা হচ্ছে ঊনবিংশ শতকের ইতিহাস। ঊনবিংশ শতকের ইতিহাস, তারপরেই আছে বিংশ শতকের ইতিহাস। পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইতিহাস। আর বিংশ শতকের ইতিহাস গোড়া থেকেই কিন্তু বিরাট জমজমাট। সেখানে প্রথমেই আমরা রাশিয়ার ইতিহাস দেখতে পাই, যে রাশিয়ায় একটা শাসন ব্যবস্থা ছিল, সেটা পুরো মানে জরাজীর্ণ হয়ে গেছে। সেই শাসন ব্যবস্থা, যেটাকে জারতন্ত্র বলা, সেই জার শাসনকালে রাশিয়ার কোনো উন্নতি হয়নি। কিন্তু ইউরোপের অন্যান্য দেশ তারা অনেকটা উন্নতি করে ফেলেছে। ফলে রাশিয়ার ইতিহাস এখানে প্রথমেই আছে। এবং সেখানে রুশ বিপ্লব, অর্থাৎ জনগণের মধ্যে একটা বিরাট আন্দোলন শুরু হয়। এবং সমাজতন্ত্র শব্দটা এর আগে তোমাদের হয়তো সেরকমভাবে বলা হয়নি। সমাজতন্ত্র তোমরা কার্ল মার্কস শুনেছ। তো সেই সমাজতন্ত্র সরকার বা সমাজতান্ত্রিক সরকার রাশিয়াতে গঠিত হয়। এই সমাজতান্ত্রিক সরকার কীরকম সেটা আমাদের বিস্তারিত কিন্তু বিংশ থেকে পড়তে হয়। এবং রাশিয়া একটা নতুন আদর্শ, যে সাম্যবাদী সরকার, অর্থাৎ যে সরকারে এই সর্বহারা মানুষ, অর্থাৎ কৃষক, শ্রমিক, এই শ্রেণীর মানুষ সেখানে বেশি গুরুত্ব পায়। অর্থাৎ রাষ্ট্র শাসন করার যে ক্ষমতা, সেই ক্ষমতা এলো এই সর্বহারা মানুষের হাতে, কৃষক, শ্রমিক শ্রেণীর হাতে। এদের মাধ্যমে রাশিয়ায় সাম্যবাদী সরকার তৈরি হয় এবং রাশিয়া দ্রুত উন্নতি লাভ করে। আর এই রকম পরিস্থিতিতেই ইউরোপ মহাদেশ একটা যুদ্ধে জড়িয়ে পড়ল। সেই যুদ্ধটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। কারণ চতুর্থ অধ্যায়ে আমি বলেই দিয়েছি যে খাওয়া খাওয়াই দখল করার যে রাজনীতি, সেটা চতুর্থ অধ্যায়ে শুরু হয়েছে। আমি বলেই দিয়েছি যে পরস্পরের মধ্যে কোনো রকম বন্ধুত্ব বা সৌহার্দ্যবোধ নেই, শত্রুতার সম্পর্ক, ফলে যুদ্ধ অনিবার্য, আজ নয় কাল। সুতরাং প্রথম বিশ্বযুদ্ধ আমরা বিংশ শতকে দেখলাম, একদম গোড়ার দিকেই 14 থেকে শুরু হয়ে গেল 18 পর্যন্ত। এবং এই প্রথম বিশ্বযুদ্ধ একদিকে রইল
জার্মানি, তুরস্ক, অস্ট্রিয়া, এরকম বুলগেরিয়া, হাঙ্গেরি ইত্যাদি, মানে ক্ষুদ্র রাষ্ট্রগুলো একদিকে, আর অপরদিকে রইল বৃহৎ শক্তিধর রাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকাও পরে যোগদান করে, এই সমস্ত রাষ্ট্র একদিকে। রাশিয়াও ছিল, কিন্তু রাশিয়া পরে সরে দাঁড়িয়েছিল। যাই হোক, সে বিস্তারিত ওই অধ্যায় যখন যে পড়াবে সে বলবে। তো প্রথম বিশ্বযুদ্ধ হল। প্রথম বিশ্বযুদ্ধে ফলাফলটা আগে ঠিক হয়েছিল যে একদিকে বড় বড় শক্তিশালী রাষ্ট্র একদিকে, আর অন্যদিকে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিশালী রাষ্ট্র বা একদিকে। ফলে এই অক্ষশক্তি জোট পরাস্ত হবে এটা ভাবাই ছিল। যথারীতি যুদ্ধের ফল সেরকমই হল, অক্ষশক্তি পরাস্ত হল এবং এই জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া, হাঙ্গেরি যে রাষ্ট্র, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা সন্ধি করা হল। দেখো, দ্বন্দ্ব সংঘাত শুরু হয় এবং বিরাট যুদ্ধ শুরু হলো। যুদ্ধে নিষ্পত্তি হবেই। বিশ্বে এমন কোনো যুদ্ধ নেই যে শুরু হয়েছে শেষ হয়নি। যুদ্ধ শুরু হলে শেষ হবেই। তো এই যুদ্ধ শেষ হয়েছিল, সমাপ্ত হয়েছিল, কিন্তু একটা দল পরাস্ত হয়, একটা দল জয়লাভ করে। তো যে দল জয়লাভ করে সেই দল যদি পরাজিত যে দল তাদের প্রতি যদি সঠিক ব্যবহার করে, তাদের প্রতি সঠিক আচরণ যদি করা হয়, তাহলে পরাজিত দলের মধ্যে প্রতিহিংসা মনোভাব থাকে না। কিন্তু আমি জয়লাভ করলাম মানে পরাজিত যিনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা, অবহেলা করা, এরকম যদি বিজয়ী শক্তি এরকম মনোভাব প্রকাশ করে, তাহলে ওই যে পরাজিত যে শক্তিটা, সে হয়তো ওই সময় কিছু বলতে পারছে না, বলার ক্ষমতা নেই, কিন্তু তার মনের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব তার মধ্যে কিন্তু তৈরি হবে এবং সে কিন্তু মনে মনে সংকল্প গ্রহণ করবে যে সময় যদি আসে তো আমিও একদিন এর প্রতিশোধ নেব। অর্থাৎ এই যে মনোভাব তৈরি করা বা তৈরি হওয়া, এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু বিজয়ী রাষ্ট্রগুলির উপরে, বিজয়ী শক্তির উপরে। বিজয়ী শক্তি যদি শত্রুপক্ষকে যদি বুকে টেনে নেয়, ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, আমরা পরস্পরের বন্ধু থাকবো, তাহলে কিন্তু তার মনের মধ্যে প্রতিহিংসা বোধটা কিন্তু হয়তো আসতো না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর যে প্যারিসের যে শান্তি সম্মেলন হলো, সেখানে কিন্তু সেটা দেখা যায়নি। বিজিত রাষ্ট্রগুলির প্রতি এক পিসে অপমানজনক সন্ধি এক একটা রাষ্ট্রের সঙ্গে করা হলো। তার মধ্যে সব থেকে জঘন্য সন্ধি ছিল এই ভার্সাই সন্ধি 1919, যেটা জার্মানির সঙ্গে করা হয়েছিল। আর ওই অক্ষশক্তির প্রধান ছিল জার্মানি, তাই জার্মানির সঙ্গে এই ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। আর এই সন্ধির শর্তগুলি ছিল অতি অপমানজনক। কোনো রাষ্ট্র বা কোনো রাষ্ট্রের জনগণের পক্ষে এই সন্ধির শর্ত মেনে নেওয়া সম্ভব ছিল না, কিন্তু তখন বাধ্য হয়ে জার্মানিকে সেই সন্ধিপত্রে স্বাক্ষর করতে হয়েছিল, কিছু করার ছিল না। কিন্তু এই যে অবজ্ঞা ভরে যে সন্ধিপত্রে স্বাক্ষর করা হলো, মানে ওই স্বাক্ষর করতে করতেই সে দৃঢ় সংকল্প নিল যে এর যোগ্য জবাব একদিন আমরা দেব। আর হয়তো সেটা থেকেই পরবর্তীকালে একটা বিরাট যুদ্ধ আমাদের আবার দেখতে হয়েছিল। এই জন্যই বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এইটা পড়তে গেলে আমাকে আগে থেকেই পড়ে আসতে হবে, তা নাহলে কিন্তু বোঝা যাবে না। সুতরাং এই যে ভার্সাই সন্ধি হল, ভার্সাই সন্ধির পরে জার্মানিতে যে সরকার এই সন্ধি স্বাক্ষর করবে, তাহলে সেই সরকারের ভাগে কি জুটবে তোমরা ভালো করে বুঝতে পারছো। ফলে সেই সরকারকে তো জনগণ যা ইচ্ছা তাই বলছে। আর দেশের ওই সময় বিভিন্ন রকম মতবাদ তৈরি হবে, তার মধ্যে এমন একটা আদর্শ, এমন একটা মতবাদ তৈরি হলো যা আগামী দিনে একটা ভয়ঙ্কর
শক্তি হিসাবে বিশ্বের বুকে আবির্ভূত হয়। ইতালি দেশটা, ইতালি কথা আগে অবশ্য বলা হয়, জাতীয়তাবাদী অধ্যাপন করলে হতো। যা ইতালি দেশটা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে হাত মিলিয়েছিল, কিন্তু সুযোগ বুঝে চলে গেল বৃহৎ শক্তিদের হাতে, বৃহৎ শক্তি গোষ্ঠীর সঙ্গে যোগদান করল। যে ও বুঝতে পেরেছিল যে যুদ্ধে জার্মানি হারবে, ওর থেকে হারার দিকে না থাকাই ভালো, যারা জয়লাভ করে তাদের দিকেই যায়, তাহলে যুদ্ধে জয়লাভ করলে আমি অনেক কিছু পেতে পারি। কিন্তু যুদ্ধ শেষ হলো, জয়লাভও করলো, কিন্তু ওর ভাগ্যে আর জুটল না তেমন কিছু। ফলে ওই দেশের জনগণ সর্বস্ব দিয়ে যুদ্ধে জয়লাভ ঝাঁপিয়ে পড়েছিল, সর্বস্ব দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মানে যতটা যুদ্ধে মানে ক্ষতি হয়েছিল তার প্রতিদান হিসাবে ইতালি কিছুই পায়। ফলে ইতালি জনগণ তারা মনে করছে আমাদের সঙ্গে প্রতারিত করা হয়েছে, তাহলে এই প্রতারণার একটা জবাব আমরা দেব। অর্থাৎ এই প্রতারণার থেকেই ইতালিতে শক্তির আবির্ভাব ঘটে, তার নাম হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। উগ্র ফ্যাসিবাদী শক্তি। ফ্যাসিবাদ কি, নাৎসিবাদ কি, সেটা পরে আলোচনা, সেটা এই অধ্যায়ে পড়ানো হবে। আর একই রকমভাবে জার্মানিতে আবির্ভূত হয় নাৎসিবাদী শক্তি। আর এই দুটোই হচ্ছে একই আদর্শ, এই দুটো শক্তির আদর্শ এক, আদর্শগত দিক থেকে দুজন একই। সুতরাং এই ফ্যাসিবাদী এবং নাৎসিবাদী আদর্শ নিয়ে এই দুটি জায়গাতে মুসোলিনি এবং হিটলার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। এক নায়ক অর্থাৎ একজনই এবং একটাই দল সেই দেশে থাকবে, অন্য কোনো বিরোধী পক্ষ থাকবে না, এক নায়কতন্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা আগেই পড়েছিলাম যে রাজতন্ত্রের সঙ্গে জাতীয়তাবাদের সংঘাত শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর এই বিভিন্ন দেশে রাজতন্ত্র মুখ থুবড়ে পড়ে এবং সেই জায়গায় প্রতিষ্ঠা হয় গণতন্ত্র। ফলে ওই সময় প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কারণ গণতন্ত্রের জোয়ার আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই জোয়ার বেশি দিন থাকলো না। ঠিক এক দশকের মধ্যেই ইতালি আর জার্মানিতে যখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলো, তখন ওই মুসোলিনি এবং হিটলার ওরাও চাইছিল যে গোটা ইউরোপ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং গণতন্ত্র একটা চ্যালেঞ্জের মুখে পড়লো। সেই সময় ওই সময় গণতন্ত্র একটা চ্যালেঞ্জের মুখে পড়লো। কার চ্যালেঞ্জের মুখে? একনায়কতন্ত্রের চ্যালেঞ্জের মুখে পড়লো গণতন্ত্র। এবং গণতন্ত্র দেখা গেল একের পর এক রাষ্ট্রে মুখ থুবড়ে পড়ছে। তাই আমাদের ষষ্ঠ অধ্যায়ে প্রথমেই রয়েছে যে গণতান্ত্রিক আদর্শের সঙ্গে একনায়কতন্ত্রের আদর্শের সংঘাত। একনায়কতন্ত্র, এক নায়ক সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যদি নায়ক যদি সঠিক আদর্শবান হয়, তাহলে তার হাত ধরে সেই রাষ্ট্রের দ্রুত উন্নতি লাভ হয়। কিন্তু গণতন্ত্র সেটা নাও হতে পারে। ফলে ওই সময় বিভিন্ন রাষ্ট্রের জনগণের কাছে মনে হয়েছিল যে একনায়কতন্ত্রই ভালো। তাই আমরা দেখেছিলাম স্পেনে গৃহযুদ্ধ হচ্ছে, ওইদিকে আমরা দেখলাম জাপানে, সেখানেও একনায়ক চিন্তা ভাবনা, সমরবাদ। সেখানে হিটলারের সাময়িক এবং আদর্শযুক্ত। ফলে ইউরোপে এই সময় একের পর এক দেশ গণতন্ত্র বিলুপ্ত হচ্ছে এবং সেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। আর একটা কি, 20 শতকের শুরুতেই
আরেকটা সরকার আরেকটা আদর্শ নিয়ে তৈরি হলো, সেটা হচ্ছে সাম্যবাদ। সুতরাং দেখা গেল যে বিংশ শতকের প্রথম দিকে এই বিশ্ব তিনটি রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে, বা তিনটি রাজনৈতিক আদর্শ লক্ষ্য করা যাচ্ছে। একটা গণতান্ত্রিক আদর্শ, একটা একনায়কতান্ত্রিক আদর্শ, আর একটা সাম্যবাদী আদর্শ। সাম্যবাদী আদর্শ অতি সাধারণ জনগণের সুযোগ সুবিধা, তাদের দাবি, তাদের অধিকার স্বীকার করে। গণতন্ত্র সেটা অতটা করতে চায় না। গণতন্ত্রের হাজার মুখোশ আছে, কিন্তু দেখা যাচ্ছে এদের মুখোশ তখন সেরকমভাবে নেই। ফলে বিভিন্ন দরিদ্র রাষ্ট্রে, মানে বিশ্বের প্রত্যেকটা দেশেই তখন সাম্যবাদী আদর্শ প্রবেশ করেছে এই সাধারণ জনগণের মধ্যে। ফলে ওটা একটা বিরাট মানে ভয়ঙ্কর একটা জীবাণুর মতো। যেমন আমাদের এখন করোনা ভাইরাসের, কোভিড-19 ভাইরাসের যে জীবাণু যেমন ছড়িয়ে পড়ছে, বিশ্বের প্রত্যেকটা দেশে ছড়িয়ে গেছে, তেমনি সাম্যবাদী আদর্শও বিশ্বের প্রত্যেকটা দেশে ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রত্যেকটা দেশের শাসক ভয় পেয়ে গেছে। তাই তারা এই দরিদ্র কৃষক শ্রমিকদের জন্য বিরাট বিরাট উদারমূলক আইন প্রণয়ন করেছে, কিন্তু শেষ রক্ষা হয়তো হয়নি। সাম্যবাদের বিরাট একটা সাফল্য দেখতে পাওয়া যায়। তাহলে একদিকে সাম্যবাদী আর অপরদিকে একনায়কতন্ত্র, তিনটি আদর্শ এই প্রেক্ষাপটে অর্থাৎ বিংশ শতকের প্রথমার্ধে লক্ষ্য করা যায়। বলা যেতে পারে দ্বিতীয় দশক থেকেই বা 20 দশক থেকেই এই তিনটি আদর্শ এই ইউরোপীয় ইতিহাসে লক্ষ্য করা যায়, এবং কারোর সঙ্গে কারোর কোনো ভাব নেই, মানে প্রত্যেকের শত্রু। তাহলে আদর্শগত কারণে যখন প্রত্যেকের শত্রুতে পরিণত হলো, তাহলে তো আর একটা যুদ্ধ অপেক্ষা করেই আছে। কারণ শত্রুতার পরিবেশ যখনই চলে আসবে, তখন কিন্তু একটা যুদ্ধের সম্মুখীন আমাদের হতে হবে। তো এই জায়গায় এসেই আমরা এই 6ষ্ঠ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর, এখান থেকে আমরা শুরু করব। আর 6ষ্ঠ অধ্যায় তোমরা বাড়িতে বই দেখবে। প্রথমেই কি আছে, যেটা আমি একটু আগে বললাম, আদর্শগত সংঘাত, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম, যে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র এবং সাম্যবাদ, এই তিনটি আদর্শ পরস্পরের মধ্যে সংঘাতে জড়িয়ে। এখান থেকে আমরা শুরু করব। আমাদের পাঠ্য বইতে এই 6ষ্ঠ অধ্যায়ে যেভাবে লেখা হয়েছে, আর আমরা অধ্যায়টা পড়া শুরু করলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আগে আমরা ভালো করে জানব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি আমি এতক্ষণ ধরে বলে এলাম, যে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি একটু একটু করে তৈরি হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেটা ত্বরান্বিত হয়েছিল। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, সেটা আমাদের কিন্তু একটু জানার প্রয়োজন। সেটা হয়তো আমাদের পাঠ্য বইতে কিন্তু সেরকমভাবে উল্লেখ নেই, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কী কী ছিল। এইগুলি আমাদের জানতে হবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই যে অধ্যায় 6ষ্ঠ অধ্যায় আমরা পড়ব, এখান থেকে আমার সিলেবাসে সেটাই দেখবেন, পরীক্ষায় আমাদের তৃতীয় ইউনিট টেস্ট যে সিলেবাসটা দেওয়া হয়েছে, তাদের 6ষ্ঠ অধ্যায় এখন বলা হয়, সেখানে লেখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ।
অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করেই আমাদের তৃতীয় যে পরীক্ষাটা আগামী দিনে হবে সেটা ওই দ্বিতীয় বিশ্বের কারণ থেকেই প্রশ্ন থাকবে। কারণগুলি কী কী হতে পারে আমি কিন্তু কয়েকটা কারণ অলরেডি বলে এসেছি। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি, সেটা একটা কারণ। সাম্রাজ্যবাদী নীতি, উগ্র জাতীয়তাবাদ মানে একনায়কতন্ত্র যেটা ফ্যাসিবাদ নাৎসিবাদ, তাদের যে আদর্শ, একটা কথা বলি যে এই দুটি আদর্শের মূল কথা কি, রাষ্ট্রই সব থেকে শক্তিশালী, রাষ্ট্রই সব, রাষ্ট্রের অধীনেই সব, রাষ্ট্র ছাড়া ব্যক্তি কিছুই নয়। অর্থাৎ রাষ্ট্রের জন্য ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হবে, রাষ্ট্রের জন্যই তোমাকে সব কিছু করতে হবে, রাষ্ট্রই শেষ কথা। এটা একনায়কতন্ত্রে এই ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ আদর্শে বলা হয়েছিল। আর কি আমরা বিশেষ যখন পড়বো তখন এগুলো ব্যাখ্যা করব। প্রথম বিশ্বযুদ্ধের পর আমাদের দেখবে একটা যুদ্ধ হলে যুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠা, কীভাবে আগামী দিন যাতে বিশ্বে আর যুদ্ধ না হয়, আগামী দিন যাতে আর গণ্ডগোল না হয়, তার জন্য অনেক কিছু আমরা তৈরি করি। সেরকম একটা জাতিসংঘ তৈরি করা হয়েছিল। সেই জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকেই মানে সন্তান প্রসব করেছিল, কিন্তু হ্যান্ডিক্যাপ সন্তান প্রসব করেছিল। অর্থাৎ যে জাতিসংঘ তৈরি করার পরিকল্পনা যার মাথায় এসেছিল, উইড্রো উইলসন আমেরিকার রাষ্ট্রপতি, সেই প্রথম থেকেই আমেরিকাই জাতিসংঘের সদস্য ছিল না। তাহলে এই জাতিসংঘ বিশ্বে বড় বড় সমস্যার সমাধান করতে সক্ষম হয়নি, অর্থাৎ তার একটা ব্যর্থতা। আর কি ছিল, একটা নতুন শব্দ আমি এর আগে বলিনি, তোষণ নীতি একটা শব্দ আছে। অর্থাৎ এই যে গণতান্ত্রিক দেশ যেটা ফ্রান্স এবং ইংল্যান্ড, তাদের একটা দুমুখ নীতি ছিল। আর এই দুমুখ নীতি সেটাকে বলা হয় তোষণ নীতি। এটাও একটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ছিল। এইভাবে যুদ্ধের দেখবে যখন বিশ্ব দুটি পরস্পর গোষ্ঠীতে ভাগ হয়ে গেল, এ ওর দলে এ তার দলে, এরকমভাবে যখন দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে গেল, তখনই বোঝা যাবে যে একটা বড় যুদ্ধের দিকে বিশ্ব এগোচ্ছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও তাই হয়েছিল। একদিকে অক্ষশক্তি আর অন্যদিকে ত্রিশক্তি মৈত্রী জোট, ত্রিশক্তি মৈত্রী জোট, দুটি রাষ্ট্রগোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছিল। তো এই সমস্ত কারণগুলি আছে। এই কারণগুলি আমরা আগামী দিন বা আগামী ক্লাসে একটা বিস্তারিত আলোচনা করব। আজ আমি শুধু কী করলাম যে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ার আগে আমাদের যে যে জিনিসগুলো অবশ্যই জানার দরকার। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা প্রথম বিশ্বযুদ্ধের পরেই হয়েছিল, অর্থাৎ বিংশ শতকে আছে একটা মহামন্দা। একটা মহামন্দা মানে যুদ্ধ হলে প্রত্যেকটা দেশের ক্ষতি হয়। একটা চরম আর্থিক সংকট দেখা যায়, চরম খাদ্য সংকট দেখা যায়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, আরও বেড়ে যায় যা থাকে। ফলে প্রত্যেকটা দেশে চরম একটা আর্থিক সংকট শুরু হয়েছে। আমেরিকাও কিন্তু বাদ যায়নি, আমেরিকাতেও শুরু হয়েছে। কিন্তু আমেরিকা সেই আর্থিক সংকট থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পেরেছিল, পরিত্রাণ পেয়েছিল। কিন্তু ইউরোপ সেখান থেকে বেরোতে পারেনি। তাই এই প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল এবং তাদেরকে তারা ধরাশায়ী হয়ে পড়েছিল। তাদের সেই জায়গা থেকে
তাদেরকে তুলে দাঁড় করিয়েছিল, যার ফলে এই প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ক্ষমতার মূল কেন্দ্র ছিল ইউরোপ। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর, মহামন্দার পর, সেই ক্ষমতা অদৃষ্টে মানে দৃষ্টির অগোচরে সেই ক্ষমতা চলে গেল আমেরিকার হাতে। কারণ আর্থিক দিক থেকে আমেরিকা তখন শক্তিশালী হয়ে উঠল এবং ইউরোপের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র আমেরিকার টাকায় চলতে শুরু করল। ফলে ইউরোপের ক্ষমতা চলে গেল আমেরিকার হাতে। তাই বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর যে ক্ষমতার পরিবর্তন, ক্ষমতার কেন্দ্রবিন্দুর পরিবর্তন, যে ইউরোপ মহাদেশ থেকে আমেরিকাতে ক্ষমতা যাওয়া। তাই দেখা যাবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, আর উল্টো দিকে ইংল্যান্ড, ফ্রান্স, এদের ভূমিকা আলাদা। আর এই সময় ইংল্যান্ড, ফ্রান্স যে ভূমিকাটা নিয়েছিল সেটা তোষণ নীতি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় কারণ। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আমরা পরে আবার পড়ব। আমি ষষ্ঠ অধ্যায় শুরুটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়াবো তার আগে পর্যন্ত যেটুকু আমি আলোচনা করলাম ওইটা একটু দেখবে, আর সঙ্গে সঙ্গে বইটা একটুখানি সামনে রেখে পাতা উল্টিয়ে যাবে, শুধু যে যে বিষয়গুলো বলা হলো সেইগুলো ঠিক ঠিক অধ্যায় বাই অধ্যায় অনুযায়ী ঠিকঠাক করলে আছে কিনা। অর্থাৎ আমাকে উঠতে হবে। আমি যদি বলি যে না, তুমি সিঁড়ির নিচের ধাপে থেকে একবারে লাফ দিয়ে সিঁড়ির 3-4টে ধাপ পেরিয়ে গিয়ে সেইখানে তুমি উঠে যাবে, এটা সম্ভব নয়। যে একদম একটা ধাপ থেকে মাঝখানে 10টা ধাপ আছে, সেখানে আমি পা দেবো না, কিন্তু একবার 10টা ধাপের উপরে গিয়ে লাফিয়ে উঠবো, সম্ভব। আমাদের সিঁড়িতে প্রত্যেকটা স্টেপেই কিন্তু পা দিয়ে উঠতে হবে, তবে তুমি সঠিকভাবে উঠতে পারো। তা নাহলে কিন্তু হোঁচট খেয়ে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি সরাসরি ষষ্ঠ অধ্যায়ে না গিয়ে আমি যতটুকু আলোচনা করলাম ওইটা একটু দেখবে, আর বইটা একটুখানি দেখবে। আগামী ক্লাসে এই ষষ্ঠ অধ্যায়ে প্রশ্ন অনুযায়ী আমরা পড়ব। আজকে এটুকু থাকবে।